হ্যালো ভিউয়ার্স, এইচডি ফর ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সরকারি চাকরির দরকারি ইংলিশে আজ আপনাদের জন্য রয়েছে ইডিয়ামস এবং ফ্রেজেস এর ষষ্ঠ পর্ব। ইডিয়ামস কাকে বলে, ইডিয়ামস এবং ফ্রেজেস মনে রাখার সহজ উপায়, এগুলো সবই আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এছাড়া প্রত্যেকটি পর্বের আলাদা আলাদা লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং সমস্ত পর্ব একসাথে দেখার জন্য একটি প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরু করব আজকের ভিডিও, তবে তার আগে যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি। আর এই ভিডিও সহ সমস্ত ভিডিওর পিডিএফ নোট এবং আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধা পেতে অবশ্যই জয়েন করুন এইচডি ফর ইংলিশ চ্যানেলে। তাহলে আর দেরি কেন, শুরু করব আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের প্রথম যে ইডিয়ামসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লেম এক্সকিউজ। লেম অর্থাৎ খোড়া, লেম কথাটির অর্থ হচ্ছে খোড়া। তাহলে এক্সকিউজ কথাটির অর্থ কি? এক্সকিউজ কথাটির অর্থ হচ্ছে অজুহাত। তাহলে লেম এক্সকিউজ মানে হচ্ছে খোড়া অজুহাত, তার মানে যে অজুহাতটি দাঁড়াতে পারছে না। এখন ধরা যাক কোনো একজন ব্যক্তি অফিসে দেরি করে আসার কারণে যদি তার বস জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আজকে আপনার আসতে এত দেরি হলো কেন, এবং তার উত্তরে তিনি যদি বলেন যে তার নখে বা চুলে প্রচণ্ড ব্যথা হয়েছিল এই কারণে তিনি আসছেন না, তাহলে বোঝাই যাচ্ছে এটি একটি প্রচণ্ড বাজে একটি অজুহাত। তো এই যে অজুহাত, এটিকেই বলা হয় লেম এক্সকিউজ। তাহলে লেম এক্সকিউজ কথাটির অর্থ হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন। আমাদের পরের ইডিয়াম হচ্ছে লে ডাউন আর্মস। লে ডাউন আর্মস অর্থাৎ অস্ত্র নামিয়ে রাখা। অস্ত্র মানুষ নামিয়ে রাখে কখন? যখন অস্ত্র হাতে রাখে তখন তো সে যুদ্ধ করছে বা লড়াই করছে। অস্ত্র নামিয়ে রাখে কখন? যখন যুদ্ধ শেষ হচ্ছে। এখন তখনই একজন মানুষ অস্ত্র নামিয়ে রাখবে যখন তিনি সারেন্ডার করছেন, প্রতিপক্ষের হাতে অস্ত্র আছে কিন্তু তিনি যুদ্ধে পেরে উঠবেন না, এটা ভেবে যখন তিনি সারেন্ডার করছেন তখন বলা হবে যে তিনি আসলে আর্মসটাকে লে ডাউন করেছেন। তাহলে লে ডাউন আর্মস এই কথাটির অর্থ হচ্ছে টু সারেন্ডার। আমাদের পরের ইডিয়াম হচ্ছে লিভ হাই অ্যান্ড ড্রাই। লিভ হাই অ্যান্ড ড্রাই মানে হচ্ছে কাউকে উঁচুতে এবং শুকনো স্থানে রেখে যাওয়া। বিশেষ করে যখন সমুদ্রে কোনো ঝড়ের সম্ভাবনা থাকে তাহলে প্রচণ্ড দামি কোনো জাহাজ বা নৌকাকে কি করেন, তারা তীরে একেবারে অনেকটা উঁচুতে তুলে রেখে দেন। কেন? যাতে জল এসে তাকে ভাসিয়ে না নিয়ে যেতে পারে। এখন যাতে ভাসিয়ে না নিয়ে যেতে পারে এই জন্য এই যে উঁচুতে রেখে দিচ্ছে, তার মানে তাকে হাই অ্যান্ড ড্রাই প্লেসে রেখে দিলেন। আসলে জাহাজটিকে বা নৌকাটিকে তারা কি করলেন, একটা নিঃসঙ্গ স্থানে রেখে দিলেন। এই যে নিঃসঙ্গ স্থানে রেখে দেওয়া, এটাই হচ্ছে লিভ হাই অ্যান্ড ড্রাই, অর্থাৎ কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে তাকে রেখে দেওয়া। এখন কোনো মানুষকে যদি এরকম স্থানে আমরা রেখে দিই যেখানে কোনো রসদ নেই, যেখানে কোনো লোকজন সাহায্য করার মতো কেউ নেই, তাহলে সেটা কিন্তু হবে লিভ হাই অ্যান্ড ড্রাই। এর পরের ইডিয়াম হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। এটা জানতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে ওরাকেল অফ ডেলফিতে। ওরাকেল অফ ডেলফিতে এরকম একটি কাহিনী বর্ণিত আছে যে একজন লোক যখন যুদ্ধে যাচ্ছেন, তো যাওয়ার আগে তো তার সমস্ত ধন সম্পদ উনি কোথায় লুকিয়ে রেখে যাচ্ছেন? একটা কবরস্থানে, কোনো একটি সমাধি ফলকের নিচে, কোনো একটি সমাধির নিচে, সেই পাথরের নিচে তিনি রেখে গেছেন তার ধন সম্পদগুলো। যখন তিনি ফিরে এসেছেন তখন মনে করতে পারছেন না যে কোন পাথরের নিচে চাপা দিয়ে রেখে গেছিলেন তার ধন সম্পদ, এবং তিনি খুঁজছেন। এত খোঁজাখুঁজি করেও যখন তিনি পেলেন না, তখন তাকে জিজ্ঞেস করলো যে এই পাথরটি খুঁজেছো, ওই পাথরটি খুঁজেছো? তখন তিনি বলছেন যে আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড, অর্থাৎ কোনো পাথরের নিচেই খুঁজতেই, কোনো পাথরকে উল্টাতেই আমি বাকি রাখিনি, কিন্তু আমি আমার গুপ্তধন পাইনি। আসলে যখন কোনো সমস্যা নিয়ে আমরা ভাবিত হই তখন প্রত্যেকটা পসিবল ওয়েতে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে হয়, এবং যখন প্রত্যেকটা পসিবল ওয়েতে সমস্যার সমাধানের চেষ্টা করেও আমরা সমাধানে পৌঁছাতে পারি না, তখনই মানুষ হতাশ হয়ে বলে হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড, অর্থাৎ হি হ্যাজ ট্রাইড এভরি পসিবল ওয়ে। আমাদের এর পরের ইডিয়াম হচ্ছে লেট স্লিপিং ডগস লাই। লেট স্লিপিং ডগস লাই। কুকুরের কাজ কি? কুকুর যখন জেগে থাকে তখন সে ঝগড়াঝাটি করে, তখন সে ঘেউ ঘেউ করে, চিৎকার চেঁচামেচি করে, অর্থাৎ ঝামেলা। কুকুর জেগে থাকা মানে হচ্ছে একটি ঝঞ্ঝাট। এখন ধরুন দুজন মানুষ কথা বলছে কিন্তু তাদের মধ্যে পুরনো কোনো বিবাদ আছে, এই বিবাদের প্রসঙ্গ যদি টেনে তোলা হয় তার মানে কি আবার ঝগড়াঝাটি বেঁধে যাবে। তো এই যে লেট স্লিপিং ডগস লাই, এই কথাটির মানে হচ্ছে নট টু ব্রিং আপ অ্যান ওল্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু, অর্থাৎ পুরনো কোনো বিতর্ক, কোনো বিবাদ, এটাকে যদি আমরা ডেকে না আনতে চাই, আবার চাগিয়ে না তুলতে চাই, তো সেটাকেই বলা হবে লেট স্লিপিং ডগস লাই। আমাদের এর পরের ইডিয়াম হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ।
অতীতকালে কি হতো, ওই ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে করে শূকরের ছানা বিক্রি করা হতো। এখন ধরুন একজন বলল যে আমাকে 3টে বা 4টে শূকরের ছানা দিন, কোনো একজন কাস্টমার কোনো একজন দোকানদারকে এরকম করে বলল। দোকানদারটি ধরুন অসৎ, সে কি করতো, 1টা বা 2টো শূকর ছানার পরিবর্তে সে 2-1টা বেড়াল ছানা দিয়ে দিত এবং বেড়াল ছানা দিয়ে ব্যাগের মুখ বন্ধ করে দিত, ব্যাগের মুখ বন্ধ করে দিয়ে নিয়ে যেত কাস্টমার। এখন কি হয়েছে, একজন দোকানদার যদি এরকম দিতে যায় এবং মুখ বাঁধার সময় সে ট্যাক্টফুলি শূকরের ছানাটির বদলে বেড়ালের ছানাটি ঢোকাচ্ছে, মুখ বাঁধার সময় দেখা যাচ্ছে যে বেড়াল ছানাটি ব্যাগ থেকে বেরিয়ে পড়েছে। তার মানে ওই দোকানদারটি ছিল ওই সময় কেয়ারলেস, হি ওয়াজ কেয়ারলেস অ্যাট দ্যাট মোমেন্ট ওয়েন দ্য ক্যাট কেম আউট অফ দ্য ব্যাগ। এখন তার মানে কি হলো, সে একটা কথাকে, সে একটি বিষয়কে গোপন করে রেখে দিতে চাইছিল, কিন্তু বিষয়টি আর গোপন থাকলো না, বিষয়টি বেরিয়ে পড়লো। তাহলে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এই কথাটির মানে হচ্ছে টু আটার আ সিক্রেট কেয়ারলেসলি। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। দুর্ভিক্ষের সময়ে দেশে যখন প্রচণ্ড হাহাকার, খাদ্যের হাহাকার, মানুষের বেঁচে থাকার ন্যূনতম রসদটুকু মানুষ পায় না, তখন তারা কি করে, যে খাবারটাই পায় সেটাই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। তো খাবার যদি খাওয়ার পরে কিছুটা উদ্বৃত্ত থাকে তবেই তো মানুষ জমিয়ে রাখবে, হাতের থেকে সেটি ভাড়ারে যাবে। এই যে হলো না, এই যে খাবার বেঁচে থাকলো না, অর্থাৎ মানুষ হাতে খাবার আসা মাত্রই সেটি খেয়ে নিচ্ছে, সেটাই হচ্ছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অর্থাৎ লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ এর মানে হচ্ছে ভেরি মিজারেবল কন্ডিশন। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট। এখন কোনো মানুষ যদি কোথাও দাঁড়িয়ে থাকে, তার পায়ের নিচে কি তৎক্ষণাৎ ঘাস বড় হয়ে যায়? না। একটা মানুষ যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের নিচের ঘাসকে যদি বড় হতে হয় তাহলে তাকে এনাফ টাইম দিতে হবে। অর্থাৎ এনাফ টাইম দেওয়া মানে হচ্ছে ততটা সময় ডিলে করা। তাহলে কারোর পায়ের নিচে ঘাসকে বাড়তে দেওয়া, এই কথাটির মানেই হচ্ছে কোথাও কাউকে ডিলে করানো। তাহলে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট এই কথাটার মানে হচ্ছে ডিলে ইন গেটিং থিংস ডান। অর্থাৎ তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ, ততক্ষণে পায়ের তলার ঘাস বড় হয়ে গেছে, এরকম সিচুয়েশনে আমরা এই কথাটি বলবো। এরপরের ইডিয়ামটি হচ্ছে লাস্ট রিসর্ট। লাস্ট রিসর্ট মানে ধরুন কোথাও আপনি বেড়াতে গেছেন, সেখানে হোটেল খুঁজছেন এবং খুঁজতে খুঁজতে দেখছেন কোনো রকম কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। এখন আপনি এই যে লাস্ট একটা রিসর্ট, যেটি কিনা একেবারে শেষ প্রান্তে রয়েছে, সেইটাতে আপনি যাচ্ছেন, তাহলে ওই রিসর্টটি কি আপনার কাছে শেষ সম্ভাবনা, লাস্ট হোপ, যে ওখানে আপনি আসন পেতেও পারেন, ওখানে আপনি জায়গা পেতেও পারেন, যদি পান তাহলে থাকতে পারবেন, না হলে আপনি কোথায় থাকবেন আপনি নিজেও জানেন না। তো এই যে লাস্ট রিসর্ট, এটি আসলে হচ্ছে আপনার কাছে লাস্ট হোপ। তাহলে লাস্ট রিসর্টের কথাটির মানে হচ্ছে লাস্ট হোপ। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে মেইডেন স্পিচ। মেইডেন কথাটির মানে হচ্ছে কুমারী, যেটি প্রথম অর্থে ব্যবহৃত হয়। তাহলে মেইডেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা। তাহলে কেউ তার মেইডেন স্পিচ দিচ্ছে, তার মানে হচ্ছে প্রথম বক্তৃতা দিচ্ছে। যেমন আমাদের এই চ্যানেলের যে প্রথম ভিডিওটি বেরিয়েছিল, সেটি হচ্ছে আমার এই চ্যানেলে মেইডেন স্পিচ, অর্থাৎ প্রথম বক্তৃতা। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে মেক আ ক্লিন ব্রেস্ট। আমরা অনেক সময় কাউকে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে আমরা একটা কথা বলি, বুকে হাত দিয়ে বলতো। এই যে বুকে হাত দিয়ে বল, এটা কেন বলি? তার কারণ আমরা বিশ্বাস করি মানুষের বিবেক এটি নাকি বুকে অবস্থান করে। তাহলে বিবেক যদি বুকে অবস্থান করে এবং সেই বুক যদি থাকে নোংরা, তাহলে তিনি হচ্ছেন একজন নোংরা বিবেকের লোক। তাহলে মেক আ ক্লিন ব্রেস্ট এর মানে হচ্ছে কনফেস উইদাউট রিজার্ভ, অর্থাৎ তুমি তোমার বিবেককে পরিষ্কার রেখে বলো, কোনো কথা গোপন না করে বলো, মেক আ ক্লিন ব্রেস্ট। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে মেক আ মাউন্টেন অফ আ মোল হিল। মোল হিল মানে ছুচোর ঢিবি। ছুচোর ঢিবির সাথে মাউন্টেনের তুলনা করা হয়েছে, অর্থাৎ ছোট্ট একটি জিনিস, ছুচোর ঢিবি খুব ছোট একটি জিনিস, আর মাউন্টেন মানে হচ্ছে বিশাল বড় একটি জিনিস। তাহলে মাউন্টেন করে ফেলছি কাকে? ছুচোর ঢিবিকে। অর্থাৎ কোনো ছোট জিনিসকে বড় করা, বাংলায় যেটা কি বলা হয়, তিলকে তাল করা, তিল থেকে তাল করা। সামান্য একটা বিষয়, সেটাকে বিশাল বড় টড়ো করে আমরা একদম তিল থেকে তাল তৈরি করে ফেললাম। তো মেক আ মাউন্টেন অফ আ মোল হিল এই কথাটির মানে হচ্ছে এক্সাজারেট আ মাইনর প্রবলেম, অর্থাৎ কোনো সামান্য সমস্যাকে বাড়িয়ে বলা। মেক বোথ এন্ডস মিট,
অর্থাৎ দুই প্রান্তেই যার সমস্ত রকম চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, দুই প্রান্তের যা চাহিদা আছে সেটা পূরণ করা, অর্থাৎ মানুষ তার লাঞ্চ ডিনার এই যে সমস্ত ব্যাপার এই সময় যার খাবার টাবারগুলো জুটে যায়। তো মেক বোথ এন্ডস মিট, যার দুবেলার খাবার জুটে যায় সেই তো পৃথিবীর সব থেকে বিত্তমান লোক। সেই মেক বোথ এন্ডস মিট এই কথাটির মানে হচ্ছে টু লিভ আ ল্যাভিশ লাইফ, অর্থাৎ প্রচন্ড বিলাস ব্যসনের জীবন, অর্থাৎ যে যা চাই তাই যদি পেয়ে যায় তাহলে আমরা বলবো যে মেক বোথ এন্ডস মিট। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে মেক নো বোনস অ্যাবাউট। কেউ ধরুন স্যুপ খাচ্ছে, তো স্যুপের ভেতরে হাড় তো থাকার কথা না। এখন কেউ যদি একটা স্যুপ খায় এবং তার ভেতরে বারবার তার মুখের ভেতরে এসে একটু হাড়ের টুকরো পড়ে, তাহলে তার কি হবে? তার অসুবিধা হবে, এবং এই স্যুপের ভেতরে হাড়ের টুকরো পড়ার কারণেই তিনি বারবার বিব্রত বোধ করবেন, তার ডিস্টারবেন্স হবে। কিন্তু একজন মানুষ যিনি স্যুপ খাচ্ছেন এবং যার স্যুপের ভেতরে কোনো হাড় নেই বা হাড় থাকলেও তিনি সেটাকে গ্রাহ্য করছেন না, অর্থাৎ অ্যাজ ইফ যে তার ভেতরে কোনো হাড় নেই, এই রকম মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ইডিয়ামটি মেক নো বোনস অ্যাবাউট, অর্থাৎ ডু নট হ্যাভ এনি হেজিটেশন ইন এনিথিং। কোনো পরিস্থিতিতে যার কোথাও কিচ্ছুতে আটকায় না, সবেতেই যিনি একদম চোস, সব কিছুতেই যিনি স্বচ্ছন্দ, সেই রকম মানুষকে বলবো মেক নো বোনস অ্যাবাউট, অর্থাৎ ডু নট হ্যাভ এনি হেজিটেশন ইন এনিথিং। এবারের ইডিয়াম মেক ওয়ান্স ফ্লেশ ক্রিপ, অর্থাৎ কারোর মাংস দলামোচড় হয়ে যাচ্ছে, টান ধরছে মাংসে। কখন হয় এরকম? প্রচণ্ড ভয় পেলে। তাহলে মেক ওয়ান্স ফ্লেশ ক্রিপ এই কথাটির মানে হচ্ছে আসলে টু হরিফাই, কাউকে প্রচণ্ড ভয় পাইয়ে দেওয়া, ভয় দেখানো, এরকম। মেকিং হে হোয়াইল দ্য সানশাইন, হে মানে হচ্ছে ফসল কাটা। তো ফসল মানুষ কখন কাটে? বর্ষাকালে কাটে। আপনারা জানবেন ফসল কেটে কিন্তু মাঠে রেখে আসে শুকানোর জন্য। এখন যদি কেউ বর্ষাকালে ফসল কেটে মাঠে রেখে আসে এবং তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়, তাহলে কি হবে? সেই ফসল কিন্তু পচে যাবে। তাহলে ফসল কাটতে হয় কখন? যখন রোদ থাকে, আবহাওয়া শুকনো থাকে, 2-3 দিন টানা রোদ হবে, এই রকম সময়ে ফসল কাটতে হয়। তাহলে মেকিং হে হোয়াইল দ্য সান শাইন্স এই কথাটির মানে হচ্ছে যখন সুসময় থাকে, যখন কাজের উপযুক্ত পরিবেশ থাকে, সেই সময়ে কাজটা করে নেওয়া। তাহলে মেকিং হে হোয়াইল দ্য সান শাইন্স এই কথাটির মানে হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ এ ফেভারেবল অপরচুনিটি। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স মানে যার অক্ষর টক্কর নিয়ে কাজ, যিনি অক্ষর নিয়ে কাজ করেন। কারা অক্ষর নিয়ে কাজ করেন? যারা সাহিত্য রচনা করেন। তাহলে ম্যান অফ লেটার্স এই কথাটির মানে হচ্ছে প্রফিশিয়েন্ট ইন লিটারেরি আর্টস, অর্থাৎ যিনি অক্ষর নিয়ে, কথা নিয়ে খেলা করতে পারেন, কথা নিয়েই যার কারবার, তিনি হচ্ছেন ম্যান অফ লেটার্স। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে ম্যান অফ স্ট্র। এখন স্ট্র মানে পাইপ, অর্থাৎ ফাঁকা একটা জিনিস, যার এখান থেকে কোনো কিছু ঢালবে তো এখান থেকে বেরিয়ে যাবে, যার ভেতরে কোনো পদার্থ নেই, অন্তঃসার শূন্য পদার্থ। তাহলে ম্যান অফ স্ট্র, যাকে ইচ্ছা করলে আমরা ভেঙে দিতে পারি, যাকে ইচ্ছা করলে আমরা চেপে দিতে পারি, যার ব্যক্তিগত কোনো সত্তা নেই, যার ক্যারেক্টারিস্টিক্সের ভেতরে যার কোনো বোল্ডনেস নেই, সেই লোকটি হচ্ছে ম্যান অফ স্ট্র। তাহলে ম্যান অফ স্ট্র মানে হচ্ছে আ ম্যান অফ নো সাবস্টেন্স, যার ভেতরে কোনো সারবত্তা নেই। মেন্ড ইয়োর ওয়েজ, মেন্ড মানে হচ্ছে মেরামত করা, আর ওয়েজ মানে হচ্ছে পথ বা রাস্তা। তাহলে মেন্ড ইয়োর ওয়েজ মানে হচ্ছে তোমার রাস্তা ঠিক করো, অর্থাৎ তুমি যে চালচলনে চলছো সেটাকে ঠিক করো। তাহলে মেন্ড ইয়োর ওয়েজ এই কথাটির অর্থ হচ্ছে টু ইমপ্রুভ ইয়োর বিহেভিয়ার, অর্থাৎ তুমি তোমার আচার আচরণ ঠিক করো। তাহলে কেউ যদি কাউকে বলে মেন্ড ইয়োর ওয়েজ, তার মানে সে তার আচার আচরণ, বিহেভিয়ার ঠিক করার জন্য বলছে। মিন্স ম্যাটার্স, মিন্স মানে হচ্ছে কুচানো, কুচি কুচি করা, আর ম্যাটার্স মানে হচ্ছে ঘটনা। তাহলে মিন্স ম্যাটার্স মানে হচ্ছে ঘটনাকে টুকরো টুকরো করা। ধরুন আপনার কাছে দুটো ঘটনা রয়েছে, দুটো বিষয় রয়েছে, আপনি এই দুটো বিষয়কে টুকরো টুকরো করে মিশিয়ে দিলেন, তাহলে কি হলো? দুটো ঘটনাই তার গুরুত্ব হারালো। তাহলে মিন্স ম্যাটার্স এর মানে হচ্ছে টু কনফিউজ ইস্যুস, অর্থাৎ আপনারা সেই শেয়াল, ব্রাহ্মণ আর বাঘের গল্প তো শুনেছেন। শেয়ালটিকে বাঘ কিছুতেই বোঝাতে পারছিল না যে বাঘ খাঁচার ভেতরে ছিল আর ব্রাহ্মণ বাইরে ছিল। ব্রাহ্মণ বাঘকে বলেছে দরজা খুলে দিতে, বাঘ বেরিয়ে এসে ব্রাহ্মণকে খেতে চাইছে। শেয়াল কিছুতেই বিষয়টি বুঝতে চাইছে না। শেয়াল বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ব্রাহ্মণটা খাঁচার ভেতরে ছিল, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে। বাঘ বলল না না। তারপরে আবার শেয়াল বলল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, খাঁচাটা ব্রাহ্মণের ভেতরে ছিল, বাঘ রাস্তা দিয়ে যাচ্ছিল। এই যে বিষয়টিকে গুলিয়ে দেওয়া, দিস ইজ মিন্স ম্যাটার্স, অর্থাৎ টু কনফিউজ ইস্যুস।
আমাদের এবারের ইডিয়াম হচ্ছে নেইল ওয়ান্স কালার টু দ্য মাস্ট। মাস্ট মানে হচ্ছে মাস্তুল, আর কালার এখানে পতাকাকে সূচিত করছে, অর্থাৎ কারোর পতাকাকে মাস্তুলে দৃঢ়ভাবে পেরেক দিয়ে আটকে রাখা। কখন এটা করা হয়? প্রত্যেক জাহাজেরই মাস্তুলে নিজস্ব পতাকা থাকে। এখন যুদ্ধ হচ্ছে, যুদ্ধে যদি কেউ হেরে যায় তখন তার পতাকা টানিয়ে, যারা জেতে তাদের পতাকা টানিয়ে দেওয়া হয়। কেউ যদি মাস্তুলে তার পতাকা টানিয়ে রাখে আমৃত্যু, তার মানে বুঝতে হবে সে আসলে সারেন্ডার করতে চাইছে না। তাহলে নেইলস ওয়ান্স কালার্স টু দ্য মাস্ট এর মানে হচ্ছে রিফিউজ টু সারেন্ডার, অর্থাৎ তিনি কোনোভাবেই আত্মসমর্পণ করবেন না। 9 days ওয়ান্ডার অর্থাৎ 9 দিনের বিস্ময়। দেখবেন প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় কিছু গান রিলিজ করে এবং এই গানগুলো এতবার করে বাজানো হয় চারিদিকে, বিভিন্ন প্যান্ডেলে, প্রত্যেকের মোবাইলে, সেলুনে, যেখানে যাবেন সেখানেই শুধু এই গানগুলোই বাজবে এবং ওই বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো পর্যন্ত সমস্ত জায়গায়। যেমন টুনির মা যখন রিলিজ করলো তখন সারা পশ্চিমবঙ্গে, সারা বাংলাদেশে টুনির মাই বাজতে থাকলো। আর তারপরে বেরোলো টুম্পা সোনা। এখন টুম্পা সোনা যখন বেরোলো তখন দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গে, সারা বাংলাদেশে শুধু টুম্পা সোনাই বাজছে। এখন এই টুনির মা, টুম্পা সোনা, এই গানগুলোকে এখন আর শুনতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তার কারণ হচ্ছে এগুলোর প্রতি মানুষের আর কোনো আকর্ষণ নেই, কারণ এগুলোর লং টার্মে কোনো অ্যাপিল নেই। কিন্তু মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় বা কিশোর কুমারের গান এখনও শুনতে পান, বা এখন বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমাতে যেগুলো মাস্টারপিস তৈরি হচ্ছে সেই গানগুলো তো শুনতে পান। তাহলে এই যে টুম্পা সোনা বা টুনির মা, এগুলো প্রত্যেকটাই ছিল 9 days ওয়ান্ডার, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য এগুলো বিস্ময়কর কিছু ছিল, তারপরে আসলে এর কোনো অ্যাপিল ছিল না। তো 9 days ওয়ান্ডার এর মানে হচ্ছে আ ড্যাজলিং শর্ট লিভ স্পেকটাকেল অফ নো রিয়েল ভ্যালু, অর্থাৎ যার কোনো বেসিক ভ্যালু নেই কিন্তু মাঝখানে সেটি একদম কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল। নট মাই কাপ অফ টি। ধরুন একটা জায়গায় বসে 4 বন্ধু চায়ের অর্ডার দিয়েছে। কেউ বলেছে চিনি ছাড়া দুধ চা খাবে, কেউ বলেছে চিনি দিয়ে দুধ চা খাবে, কেউ বলেছে গ্রিন টি খাবে, কেউ বলেছে ব্ল্যাক টি খাবে। এখন এই যে 4 জনের 4 রকম অর্ডার, তারপরে একটা জায়গায় সেই চাটা দিয়ে গেল। এখন যে বলেছিল চিনি ছাড়া দুধ চা খাবে, তার হাতে পড়ে গেল চিনি দেওয়া দুধ চা। সে খেয়েই প্রথম কি বলবে? দিস ইজ নট মাই কাপ অফ টি, অর্থাৎ এটা আমার ইন্টারেস্টের বিষয় নয়। অর্থাৎ কোনো মানুষ, যেমন আমার ক্ষেত্রে গান গাওয়াটা ইজ নট মাই কাপ অফ টি, মানে আমি যদি গান গাইতে যাই তাহলে ভীষণ রকমভাবে ছড়াবো, আর এই যে গান গাইতে গিয়ে ছড়ানো, তখন আমি বলবো যে না, আমি আসলে গান গেয়েটে খুব বেশি কিছু করতে পারলাম না, সো মিউজিক ইজ নট মাই কাপ অফ টি। তো নট মাই কাপ অফ টি এই কথাটির মানে হচ্ছে নট হোয়াট সামবডি লাইকস অর ইন্টারেস্টেড ইন। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে নট টু লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ। এখন ধরুন কেউ কাউকে ঘোড়া উপহার দিচ্ছে এবং সে বলছে যে এই ঘোড়াটির মুখে সমস্যা আছে। কি সমস্যা? আসলে ঘোড়ার যত বয়স বাড়ে তত তার দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে একটা ঘোড়ার যদি দাঁত এর সংখ্যা বেশি হয় তাহলে সে বয়স্ক ঘোড়া। এখন কিছু মানুষ আছে যাদেরকে কোনো উপহার দিলেই প্রথমে তার খুঁত বের করে, অর্থাৎ তাকে একটি ঘোড়া উপহার দিলে বলবে না, এর মনে হচ্ছে দাঁতটা একটু বেশি। তাহলে এই যে ঘোড়া উপহার দেওয়ার সাথে সাথেই সে দাঁত নিয়ে পড়লো, এটাই হচ্ছে টু লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ। তাহলে নট টু লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ এর মানে হচ্ছে নট টু ফাইন্ড ফল্ট উইথ আ গিফট রিসিভড, অর্থাৎ কেউ কোনো উপহার দিলে সেটাকে হাসি মুখে নিতে হয়, সেটাকে প্রশংসার সাথে নিতে হয়, সন্তুষ্ট হয়ে নিতে হয়। তার খুঁত বা তার ত্রুটি বের করা একেবারেই উচিত নয়। নাল অ্যান্ড ভয়েড। নাল মানে হচ্ছে ফাঁকা, ভয়েড মানে হচ্ছে অকেজো। তাহলে নাল অ্যান্ড ভয়েড এই কথাটির মানে হচ্ছে ফাঁকা এবং অকার্যকর। তাহলে মিটিংয়ে কোনো কিছু নাল অ্যান্ড ভয়েড হলো মানে সেই কথাটা বা সেই প্রস্তাবটা হলো আসলে ফাঁকা এবং অকার্যকর। তাহলে নাল অ্যান্ড ভয়েড এই কথাটির মানে হচ্ছে হ্যাভিং নো লিগাল ফোর্স দ্যাট ইজ ইনভ্যালিড। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে হচ্ছে অকেশনালি, অর্থাৎ কোনো জিনিস অফ হচ্ছে অন হচ্ছে, তার মানে কি মাঝে মাঝে থাকছে মাঝে মাঝে থাকছে না। এই যে থাকছে এবং থাকছে না, দিস ইজ অকেশনাল, একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করছে। ফ্রিকোয়েন্সি মেনটেন নাও করতে পারে, এই অফ হলো তো 5 মিনিট পরে অন হলো, আবার অফ হলো তো 10 মিনিট পরে অন হলো। এই যে অকেশনালি কোনো জিনিস হওয়া, দিস ইজ অফ অ্যান্ড অন। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে ওল্ড হেড অন ইয়াং শোল্ডার। ইয়াং শোল্ডার মানে বডিটা হচ্ছে কম বয়সী, আর ওল্ড হেড মানে বয়স্ক লোকের মাথা। তাহলে বয়স্ক লোকের মাথা অপেক্ষাকৃত কম বয়সী লোকের শরীরে। এর মানে কি? এর মানে হচ্ছে টু বি ওয়াইজ বিয়ন্ড দ্য এজ, অর্থাৎ কেউ যদি বয়স আন্দাজে তার শারীরিক গঠন যে শারীরিক বয়সের থেকে বৌদ্ধিক বয়স যদি বেশি হয় তাহলেই তাকে বলা হবে
ওল্ড হেড অন ইয়াং শোল্ডার। অন ক্লাউড 9, মার্কিন আবহাওয়া দপ্তর যে মেঘের তালিকা করেছে তাতে 9 নম্বরে রয়েছে কিউমুলোনিম্বাস। এখন কিউমুলোনিম্বাস হচ্ছে এমন একটি মেঘ যেটি সাদা এবং আকাশে প্রচুর পরিমাণে মেঘ একটা জায়গায় দলা বেঁধে থাকে, কিন্তু এই মেঘ থেকে বৃষ্টি হয় না। এখন কিউমুলোনিম্বাস থেকে যখন বৃষ্টি হয় না আর কেউ সেই কিউমুলোনিম্বাস মেঘের উপরে আছে, মানে সে একটা ফুরফুরে ওয়েদারে আছে। অন ক্লাউড 9 এর কথাটির মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, ফুরফুরে ওয়েদারে আছে, একদম মস্তিতে আছি। তো দিস ইজ অন ক্লাউড 9। অন দ্য হর্নস অফ ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে দোলাচল, দোদুল্যমানতা, আর হর্নস মানে হচ্ছে দুটো শিং। তো আপনাকে বলা হলো যে আপনাকে মেরে ফেলবো, এই শিং দিয়ে মারবে নাকি এই শিং দিয়ে মারবে। এখন এই দুটো শিং দিয়ে মারা, অর্থাৎ যুদ্ধের মধ্যে রামের হাতে মরলেও মরতে হবে, রাবণের হাতে মরলেও মরতে হবে, মরতে তোমাকে ভাই হবেই। এই যে দুটো বিপদের মাঝখানে দোলাচল অবস্থা, এটাকেই বলা হয় অন দ্য হর্নস অফ ডিলেমা, অর্থাৎ ইন আ সিচুয়েশন ওয়্যার ইউ হ্যাভ টু মেক আ চয়েস বিটুইন থিংস দ্যাট আর ইকুয়ালি আনপ্লিজেন্ট। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন মানে নীল চাঁদ। কখন দেখা যায়? সবসময় দেখা যায় নাকি আকাশে নীল চাঁদ? মোটেই দেখা যায় না। নীল চাঁদ কখন দেখা যায়? যখন বায়ুমণ্ডলে প্রচণ্ড ধুলো থাকে এবং আরও সব নানা রকম ফ্যাক্টর আছে, এটা থেকে চাঁদকে নীল মনে হয়। ভীষণ রেয়ার একটা ঘটনা। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন এর মানে হচ্ছে রেয়ারলি, যেটা সচরাচর ঘটে না, কখনো সখনো ঘটে, কদাচিৎ ঘটে। তো ওয়ান্স ইন এ ব্লু মুন এই কথাটির মানে হচ্ছে রেয়ারলি। আদার ফিশ টু ফ্রাই, আদার ফিশ টু ফ্রাই মানে অন্য মাছ ভাজার আছে। এখন আপনারা মাঝে মাঝেই বলেন, ভাই ভিডিও দিতে এত দেরি হয় কেন? দাদা ভিডিও এত দেরিতে পাচ্ছি কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি একটি স্কুলে পড়াই, সেখানকার নানাবিধ কাজকর্মও আমার আছে। আবার এই করোনা মহামারী বা এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিস, এগুলোতেও একটু যুক্ত থাকতে হয়। তো এই যে বিভিন্ন কাজকর্মে জড়িত থাকার কারণে ভিডিও দিতে একটু দেরি হয়, এটা নিশ্চয়ই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো এই যে ভিডিও দিতে পারলাম না অন্যান্য কাজের জন্য, দিস ইজ কল্ড আদার ফিশ টু ফ্রাই। তাহলে আদার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে সাম আদার ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড টু। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে আউট অফ সর্টস। আউট অফ সর্টস মানে সর্ট মানে হচ্ছে প্রকার, তাহলে যে যেমন থাকে তেমন যদি না থাকে, তার বাইরে চলে যায়, দ্যাট ইজ কল্ড আউট অফ সর্ট। আউট অফ সর্ট মানে হচ্ছে ইল অর সিক, না আজকে ঠিক আমি আমার মতো নেই, আজকে ঠিক তোকে তোর মতো লাগছে না, এই যে কথাগুলো যখন আমরা বলি, তার মানে কি হি ইজ আউট অফ সর্ট, আউট অফ দ্য কোশ্চেন। মাঝে মাঝে মিটিংয়ে দেখবেন কোনো প্রস্তাব দিলে বলা হয়, না না এটার তো কোনো প্রশ্নই ওঠে না, এই এটার তো কোনো প্রশ্নই ওঠে না, দিস ইজ কল্ড আউট অফ দ্য কোশ্চেন, অর্থাৎ আনডিজায়ারেবল অর নট ওয়ার্থ ডিসকাসিং, যেটা নিয়ে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, দ্যাট ইজ আউট অফ দ্য কোশ্চেন। আমাদের এবারের ইডিয়াম হচ্ছে আউট অফ উইটস। উইট মানে হচ্ছে বুদ্ধি, আউট অফ উইটস মানে বুদ্ধি কাজ না করা। রাত 2টো বাজে, বাড়িতে একজনের শ্বাসকষ্ট উপস্থিত হলো, অক্সিজেন লাগবে। কোথায় পাবেন অক্সিজেন? এই যে রাত 2টোর সময় আপনার যে দিশেহারা অবস্থা, এটাকেই বলা হবে আউট অফ উইটস, অর্থাৎ বুদ্ধি কাজ না করা। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, বারাসাতের বুকে যদি কারোর অক্সিজেন লাগে অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না বারাসাত আত্মজনে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, মুমূর্ষ মানুষের জন্য যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করুন বারাসাত আত্মজনে, যারা আর্তের আপনজন। আমাদের আজকের আলোচনার শেষ ইডিয়াম ওভার হেড অ্যান্ড ইয়ার্স। মাথার উপরেও চলে গেছে, কানের উপরেও চলে গেছে। অর্থাৎ আমরা বলি না যে তার কানের উপর দিয়ে জল চলছে, তার মাথার উপর দিয়ে জল যাচ্ছে, মানে সে পুরো ডুবে গেছে। এই মাথার উপর দিয়ে বা কানের উপর দিয়ে মানেই হচ্ছে পুরোটা কমপ্লিটলি সে ডুবে গেছে। তাহলে ওভার হেড অ্যান্ড ইয়ার্স এর মানে হচ্ছে দেনায় বা সমস্যায় কমপ্লিটলি ডুবে যাওয়া। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইচডি ফর ইংলিশ চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইচডি ফর ইংলিশ চ্যানেলটি স্ক্রিনের আইকনে ক্লিক করে। আজকের মতো এটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এইচডি ফর ইংলিশ।